টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস আজ যে বাংলাদেশের দারিদ্র মানচিত্র 2022 শীর্ষক জরিপ প্রকাশ করেছে সেটি নিয়ে। আর এ নিয়ে আমাদের সাথে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ডক্টর জুলফিকার আলী। ডক্টর জুলফিকার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে বিবিএস যে আছে বাংলাদেশের দারিদ্র মানচিত্র 2022 শীর্ষক যে জরিপ প্রকাশ করেছে সেটা আসলে বাস্তবের সাথে কতটা রিফ্লেক্ট করে? হ্যাঁ, আজকে বিবিএস এটি প্রকাশ করেছে এবং এই কাজটি শুধু বিবিএস যে একা করেছে তা না, এটার সাথে অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও জড়িত ছিল এবং তারা একটা স্ট্যান্ডার্ড মেথোডোলজি অনুসরণ করেই করেছে। একটা বিষয় আমি শুরুতেই দর্শকদের বোঝার সুবিধার জন্য বলি যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হচ্ছে সরকারের একটা স্ট্যাটিস্টিক্যাল অফিস, যাদের দায়িত্ব হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর জরিপ পরিচালনা করা এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জরিপ হচ্ছে বাংলাদেশ ইনকাম এক্সপেন্স সার্ভে, আয় ব্যয় জরিপ, এবং যেটার মাধ্যমে দেশের দারিদ্র্যের হার পরিমাপ করে থাকে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। সেটি তারা করেছে, ইতিপূর্বেই করেছে এবং পুরো দেশের জন্য করেছে আর কি। কিন্তু সেই দারিদ্র্যের হারটা যদি অঞ্চল ভিত্তিক এবং বিশেষ করে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত এবং ঢাকা মেট্রোপলিটন সিটির বিভিন্ন ওয়ার্ড বা অঞ্চল ভিত্তিক যদি করতে হয়, সেটা আসলে সেই আয় ব্যয় জরিপের তথ্য থেকে সরাসরি সেই পরিমাপটা করা যায় না, কারণ সেই ধরনের একটা পরিমাপ দেওয়ার জন্য অনেক বেশি স্যাম্পল সাইজ দরকার হয়। সেটি হাউজের ইনকাম এক্সপেন্সেস যেটা হয়েছে সেটা তথ্য থেকে সরাসরি দেওয়া যায় না। সেক্ষেত্রে তারা একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করে, যেটাকে আমরা স্মল এরিয়া এস্টিমেট বলি আর কি। সম্প্রতি পপুলেশন সেন্সাসও হয়েছে, হাউজের ইনকাম এক্সপেন্সেস সার্ভে হয়েছে। সেই হাউজের ইনকামের খানাজরির তথ্য আর পপুলেশন সেন্সাসের তথ্য, সেগুলোকে কম্বাইন করে একটা স্ট্যান্ডার্ড মেথোডোলজি অনুসরণ করে স্মল এরিয়া এস্টিমেট করা হয়। ছোট ছোট অঞ্চলের জন্য দারিদ্র্যের হার পরিমাপ করা হয়। সেই পদ্ধতি তারা অনুসরণ করেছে, সেই পদ্ধতির ভিত্তিতেই তারা যে এস্টিমেটটা দিয়েছে সেটি আজকে তারা প্রকাশ করেছে আর কি। এটি হচ্ছে পদ্ধতিগত একটা বিষয়। সেই দিকে এটাকে সরাসরি মানে আউটরাইট এটাকে রিজেক্ট করা বা অস্বীকার করার কোনো উপায় নেই আর কি। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, যে পদ্ধতি অনুসরণ করে যে ফলাফল আমরা পাই, আমরা তো সেটাকে বাস্তবতার নিরিখে মিলিয়ে দেখার চেষ্টা করব। কেন এমনটা হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হতে পারে না পারে, যে কারণে আমরা সাধারণভাবে আমরা দেখবো যে ফলাফলটা আমরা পেলাম সেটা বাস্তবতার সাথে সেটা কতটা যায়। যদি যায় মনে হয় ফাইন, যদি না যায় তাহলে নেক্সট ইস্যু হচ্ছে তাহলে এটাকে অ্যানাদার রাউন্ড অফ মানে ভেরিফিকেশন বা ইনভেস্টিগেশনের দাবি রাখে, যে না কেন এটা প্রায়োরি এক্সপেকটেশনের সাথে মিলছে না, কেন এটা ভিন্ন হচ্ছে। তাহলে আমাদের উত্তর জানতে হবে, উত্তর খুঁজতে হবে। সেই উত্তরটার জন্য পরিসংখ্যান ব্যুরো করতে পারে, গবেষণা প্রতিষ্ঠান যারা আছে তারা করতে পারে, আপনারা যারা সাংবাদিক আছেন আপনারাও করতে পারেন, যে না ঠিক আছে আমরা একটু দেখি যে কেন এই ব্যাপারগুলো হচ্ছে। এবার যে ফলাফলটা খুব সংক্ষিপ্ত আকারে দেখলাম, স্বাভাবিকভাবেই কিছু বিষয় মনে প্রশ্ন আসবে, এটা কেমন এটা। যেমন আমি আপনি যদি বলি, এর আগের খানা আয় ব্যয় জরিপের ভিত্তিতে স্মল এরিয়া এস্টিমেট বা ডিরেক্ট এস্টিমেট থেকে আমরা দেখেছিলাম কুড়িগ্রামে বাংলাদেশের সবচেয়ে দারিদ্র্যের হার হাইয়েস্ট হচ্ছে কুড়িগ্রাম। এবার দেখলাম যে সেটা মাদারীপুর হলো আর কি। এর আগের বার সবচেয়ে কম দারিদ্র্যের হারটা ছিল নারায়ণগঞ্জে, এবার দেখলাম নোয়াখালীতে আর কি। তারপরে আপনি দেখুন যে ঢাকা শহরের ভিতরে গুলশানের চাইতে পল্টনে হচ্ছে দারিদ্র্যের হারটা কম। কাজে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে কেন এমনটা হলো। এই যে বড় ধরনের পরিবর্তন বা পার্থক্যটা আমরা দেখছি, এটা তো আমাদের উত্তর জানতে হবে। যে কারণে আমি সরাসরি যেমন একসাথে বলছি না যে এটা ঠিক হয়নি, বাট এট দি সেম টাইম আমি যেটা বলতে চাই যে এখানে বেশ কিছু বিষয় যেটা আমাদের সামনে আসছে সেগুলোর যথাযথ ব্যাখ্যা আমাদের জানা দরকার, জাস্টিফিকেশন আমাদের জানা দরকার আর কি। একটা রিভার ব্যাংক ইরোশন, ফ্লাড এটসেট্রা, নর্থের একটা ডিস্ট্রিক্ট, অনেক ধরনের ভালনারেবিলিটির মধ্যে আছে, কিন্তু সেটাকে সুপারসিড করে মাদারীপুর কিভাবে আসলো। মাদারীপুরেও এখানে চরাঞ্চল আছে, কিন্তু এট দ্য সেম টাইম মাদারীপুরে অনেক অভিবাসী জনগণের বসবাস। হ্যাঁ, তারপরে তারা অনেক ধরনের একটা সাপোর্টও গত বেশ কয়েক বছর ধরে পেয়ে আসছে বলে আমরা জানি। তাহলে সেই জায়গায় মাদারীপুর কিভাবে আসলো সেই বিষয়টা তো আমাদের উত্তর খুঁজতে হবে। সেই তো এই জিনিসটা যে আমরা অস্বীকার করছি না, আবার অ্যাকসেপ্ট করেও নিতে পারছি না। একইভাবে আপনি গুলশানের কথা আমি বুঝতে পারছি যে তাদের একটু বুঝতে হবে যে গুলশানের ভিতরে যে করাইল বস্তি, এটা কি গুলশানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে সেখানে পভার্টির হারটা পর্যটন থেকে বেশি হলো কিনা, এই ব্যাখ্যাগুলো আমাদের জানতে হবে আর কি। আমি আরেকটা বিষয় যদি একটু আপনার কাছে জানতে চাই, যে আমরা বিভাগওয়ারি যেটা দেখেছিলাম আগে রংপুরে সবচেয়ে দারিদ্র্যের হার ছিল সবচেয়ে বেশি রংপুরে, এখন সেটি দেখা যাচ্ছে যে বরিশালে। বিবেচনা ভালো ব্যাখ্যা দিতে পারবে যে কেন 2016 থেকে 2022 শিফট হলো।
এটি কি রিয়েলি এই ধরনের পরিবর্তনটা হয়েছে নাকি এখানে ডেটার কোনো ব্যাপার আছে আর কি? 2016 ডেটা অনেক বড় স্যাম্পল নিয়ে তারা করেছিল, এবার কম স্যাম্পল নিয়ে করেছে। কাজেই এই ম্যাচিং এর কোনো সমস্যা হচ্ছে কিনা, ম্যাচিং এর যদি সমস্যা হয়ে থাকে, ডেটার মধ্যে যদি কম্পারেবিলিটির কোনো ঘাটতি থেকে থাকে, তাহলে তো এখান থেকে সরাসরি আমরা বুঝতে পারবো না আর কি। হ্যাঁ, ইট ইজ ট্রু যে রংপুর বা নর্থ বেঙ্গল ওখান থেকে তারা দে আর কামিং আপ, সেখানে ইন্টারনাল মাইগ্রেশন অনেক বেশি আসে, বাট এট দ্য সেম টাইম বরিশালেও ইন্টারনাল মাইগ্রেশন অনেক আইসিডি আছে। আর তারপরে গত কয়েক বছরের মধ্যে আইলা সিডরের পরে সাম্প্রতিক সময়ে অনেক বড় ধরনের যে ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ওই অঞ্চলে হয়েছে, সেটাও না আর কি। অনেক বেশি বড় ধরনের যে হ্যাজার্ডের মধ্যে দিয়ে গেছে, সেটাও না আর কি। বাট একই অবস্থা রংপুরের যদি আপনি কুড়িগ্রাম, তারপরে হচ্ছে গাইবান্ধা, রংপুরের কয়েকটা অংশ ওই বেলটা ধরেন, সেটাও তারা তো রিভারাইন ওই ধরনের ভালো আছে আর কি। কাজেই এই জিনিসটা মানে পুরোপুরি ভাবে ডেটার মধ্যে না ঢুকে অন্য ইন্ডিকেটর চেক না করে এই বিষয়টা সম্পর্কে কিছু বলা মুশকিল। তার অর্থটা দাঁড়ায় যে এই যে ফলাফলটা যেটা আমরা আজকে দেখলাম, সেই ফলাফলটা আমাদের একটু পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে তারপরে দেখে এখান থেকে আমাদের গ্রহণ বা বর্জনের বিষয়টা বিবেচনা করতে হবে। বিবিএস ছাড়া তো আসলে সেভাবে দারিদ্র পরিমাপের সক্ষমতা অন্য কোনো সংস্থারও নেই। সেক্ষেত্রে বিবিএস এর এই তথ্যকেই তো আমাকে আসলে মেনে নিতে হবে। বিবিএস যেটা বলে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস অফ দি গভর্নমেন্ট, দে আর ম্যান্ডেটেড টু ডু দি সার্ভেস এন্ড প্রোভাইড দি এস্টিমেট। তারা যে এস্টিমেটই দিক সেটাই হচ্ছে সরকারি এস্টিমেট, এবং সেটা শুধু সরকার না, দেশের অন্যান্য প্রতিষ্ঠান সংস্থা তো বটেই, এবং আন্তর্জাতিক সংস্থা সেটাই গ্রহণ করে। এবং বিবিএস এর সার্ভে টেকনিক্যাল সাপোর্ট ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসে, স্মল এস্টিমেটেড, ডাব্লিউএফপি তারাও এটার সাথে যুক্ত থাকে। কাজে সেই দিক থেকে পুরোটাই ঠিক আছে এবং এটাই আমাদের গ্রহণ করতে হবে। কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠান নেশন ওয়াইড সার্ভে করে এই এস্টিমেট দিতেও পারবে না, দেয়ও না। তারা হচ্ছে অঞ্চল ভিত্তিক অনেক সময় দেয়, আরো স্যাম্পল সার্ভে ভিত্তিতে দেয়, সেটা ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে জিনিসটা এরকম ভাবে মানে সেই জিনিসটা আমাদের গ্রহণ করতে হবে। এখন যেটা বিষয় সেটাই আমাদের বলতে হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার যে তথ্যটা এটাই গ্রাউন্ড রিয়েলিটিকে রিফ্লেক্ট করে কিনা, আমাদের ওই প্রশ্নটা তো রাখতে হবে। আমরা যদি চোখ বন্ধ করে বলি যে না বিবিএস বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তো হবে না। আমাদের এই প্রশ্নটা রাখতে হবে যে না ঠিক আছে আপনারা বলছেন, আমাদের তো মনে হয় যে সেটা এরকম না হয়ে ভিন্ন হতে পারে। এটা কি তাহলে রিয়েলিটি কি করছে না? যে সমস্যা, যে ডেটার সমস্যা, নাকি দিস ইজ দ্য রিয়ালিটি? যেমন বলেছেন হ্যাঁ রংপুর অনেক আগে গেছে, বরিশাল পিছিয়ে হতে পারে, কিন্তু আমাদের তো সেই জিনিসটা শুধুমাত্র এই ডেটার ভিত্তিতে বললে হয়তো না, অন্য ডেটা দিয়ে আমাদের চেক করে নিতে হবে আর কি, বা দেখতে হবে, বা ফার্দার অ্যানালিসিস করতে হবে, আরো গবেষণার দরকার এই বিষয়টা আর কি। আমি ওই প্রশ্নটাই রাখছি আর কি। আমি সরাসরি বলছি না, কিন্তু দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসেস ফলো করতে পারে, সেটা আমরা জানি। এর আগে তারা করেছে, সেটা আমরা ব্যবহার করছি, এখন যেটা আসছে সেটাই আমরা ব্যবহার করতে থাকবো। কিন্তু অ্যাট দি সেম টাইম এই প্রশ্নটা আমরা রাখতে চাই, এই হচ্ছে কথা। জি, আপনার এই প্রশ্ন জারি থাকুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।